তো আজকে আমি তোমাদের বাক্য নিয়ে আলোচনা করব। তো বাক্য জানার আগে তোমাদের ধ্বনি নিয়ে কিছু কথা বলতে হবে, তারপর আস্তে আস্তে আমি বাক্যে চলে আসবো। কেমন? দেখো, ধ্বনি জিনিসটা কি বলো তো? ধ্বনি এই যে আমি এখন কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, এই যে আওয়াজ, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দ বা আওয়াজকেই কিন্তু ধ্বনি বলে। বাকযন্ত্রের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত উচ্চারিত শব্দ, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দ বা আওয়াজ, তাকেই তো ধ্বনি বলবো। আওয়াজ। এবার ধ্বনির পরে কি আসে বলো? ধ্বনির পরে আসে বর্ণ। বর্ণ। তাহলে এই যে আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলাম কোনো একটা জিনিস, তারপর যে শব্দ বা আওয়াজটা, তাকেই ধ্বনি বললাম। ধরে নাও আমি বললাম অ, ধ্বনি হয়ে গেল। কিন্তু এই অটা যখন আমি লিখে দিব, তার একটা রূপ বা আকার তোমরা দেখতে পাবে, তখন এটাই কিন্তু হয়ে যাবে বর্ণ। তাহলে এই যে ধ্বনি, ধ্বনির লিখিত রূপকে কি বলে বলো তো? বর্ণ। বর্ণর পর কি আসবে বলো তো? শব্দ। তো শব্দ কাকে বলবো? এই রকম বর্ণগুলো, ঠিক আছে? এক বা একাধিক বর্ণ যখন পাশাপাশি বসবে, বর্ণ কিন্তু, ঠিক আছে, এক বা একাধিক বর্ণ যখন পাশাপাশি বসবে, তারপর বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, তাহলে তাকে কিন্তু বলবো শব্দ। তাহলে এখানে ধরো আমি একটা বর্ণ লিখলাম আ। দেখো, এটাই যখন আমি শুধুমাত্র মুখে আ বলেছিলাম, তখন ছিল ধ্বনি। তারপর যখন আমি লিখে দিলাম, রূপ তোমরা দেখতে পেলে আ কেমন, তখন সেটা হয়ে গেল বর্ণ। তারপর দেখো আমি শব্দ তৈরি করছি বর্ণ দিয়ে। একটা আমি কিন্তু বর্ণ লিখে দিয়েছি আ, তারপর আর একটা বর্ণ লিখলাম ম। তাহলে এই যে দেখো দুটো বর্ণ। তাহলে পাশাপাশি যখন এক বা একাধিক বর্ণ থাকতে পারে, এখানে আমি দুটো বর্ণের ব্যবহার করেছি। তাহলে এই দেখো দুটো বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে। দেখো, আম একটা ফল আমরা খাই, তা অর্থ কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এটাই হচ্ছে শব্দ। কিন্তু এটাই যদি আমি উল্টো করে লিখতাম, প্রথমে লিখতাম ম, তারপরে লিখতাম আ, তাহলে কি হয়ে যেত বলো তো? ম আ হয়ে যেত। তখন কিন্তু এটা শব্দ হতো না, কারণ এখানে পাশাপাশি বর্ণ রয়েছে দুটো, কিন্তু তার কোনো অর্থ প্রকাশ পাইনি। ম বলতে আমরা কি জিনিস সেটা বুঝতেই পারলাম না, তাহলে শব্দ হলো কেমন করে? কিন্তু এটা আম, পাশাপাশি দুটো বর্ণ বসেছে এবং তার অর্থ আমরা বুঝতে পারছি, এটাই কি বলতো? শব্দ। আর বিভক্তিযুক্ত প্রতিটা শব্দকে কি বলা হয় বলতো? পদ বলা হয়। এই যে শব্দগুলো না, যখন আমরা শব্দ দিয়ে বাক্য গঠন করব, তখন এই শব্দগুলোর সাথে বিভক্তি যুক্ত হয়, আর বিভক্তিযুক্ত প্রতিটি শব্দকে বলবো পদ। তাহলে বাক্য তৈরি হবে কি দিয়ে? পদ দিয়ে। শব্দ দিয়েই বাক্য তৈরি হবে, কিন্তু বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলো কিন্তু আমরা শব্দ বলতে পারবো না। সেগুলো কি হয়ে যায় বলতো? পদে পরিণত হয়ে যায়। তাহলে বাক্যে যে শব্দগুলো থাকে সবগুলোই থাকে পদ। তাহলে বাক্য কাকে বলবে? এতটুকুটা বুঝতে পেরেছো আশা করি। ধ্বনি শুধু আওয়াজ বা শব্দ, ঠিক আছে? তারপর যখন আমরা সেই শব্দ বা আওয়াজটাকে আমি যখন লিখিত রূপ দিব, তখন সেটা হয়ে যাবে বর্ণ। আর এই যে বর্ণগুলো, এক বা একাধিক বর্ণ যখন পাশাপাশি বসবে, শব্দ হয়ে যাবে। এবার শব্দের পরে আসছি কিন্তু বাক্য। বাক্য কাকে বলে বলো তো? দেখো আমি লিখে দিচ্ছি বাক্য। বাক্য জিনিসটা কি?
দেখো, এই যে শব্দগুলো বা পদ, ঠিক আছে, এই পদ এক বা একাধিক পদ, ঠিক আছে, কি না এক বা একাধিক একাধিক পদ পাশাপাশি বসে পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব, ঠিক আছে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকেই বলবো বাক্য। যদি অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু বাক্য হবে না। আমি ভাত খাই, আমি ভাত খাই, দেখো কমপ্লিট, মনের ভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ পেয়ে গেছে। আর এখানে দেখো এই যে পদ, তিনটে পদের সাহায্য নিয়েছি এই বাক্য তৈরি করতে গিয়ে, তাহলে এটা হলো শব্দ। কিন্তু আমি যদি এখানে ভাত পর্যন্ত থেমে যেতাম, আমি ভাত শব্দ হতো না, মানে সব বাক্য হতো না, ঠিক আছে, কারণ এখানে দেখো মনের ভাবটা কিন্তু প্রকাশ কমপ্লিট পাইনি, আমি ভাত, তারপরে কি একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে, এরকম যখন জিজ্ঞাসা থেকে যাবে তখন সেটা বাক্য হবে না। আমরা কিন্তু এই রকম সংজ্ঞায় পড়ে এসেছি এতদিন, কিন্তু আজ আমরা কিন্তু একটু নতুন কিছু শিখবো, একটু নতুন কিছু সংজ্ঞা আমরা কিন্তু জানবো, কেমন? দেখো বাক্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি বলতো? বাক্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ, বাক্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি বলতো? বচ যোগ নত, মধ্যাহ্নয়ে জ ফালা খণ্ডেত্ব। তাহলে বাক্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হলো বচ যোগ নত, যার অর্থ কি বলতো? বচন বা কথা বলা, কথা বলা, কথা বলা। তাহলে বাক্য মানেই তো সেখানে কথা থাকছে, ঠিক আছে, কিন্তু দেখো বাক্য শব্দটার আমরা যে অর্থ জানলাম, ঠিক আছে, বাক্যর যে আমরা সংজ্ঞাটা জানলাম একটু আগে, এই সংজ্ঞাটা কিন্তু এখন লিখলে একটু কেমন কেমন দেখায়। আস্তে আস্তে বড় হচ্ছ, ক্লাস 10-এ পড়ছো, একটু বিশেষ তো জানতেই হবে। দেখো বাক্য, এই যে বাক্য শব্দটা কে নিয়ে? বিশ্বনাথ কবিরাজ, ঠিক আছে, লোকটার নাম মনে রাখবে, কে না বিশ্বনাথ কবিরাজ। বিশ্বনাথ কবিরাজ তার একটা বই, ঠিক আছে, বইটার নাম কি বলতো? সাহিত্য দর্পণ, সাহিত্য দর্পণ। বিশ্বনাথ কবিরাজ লেখক, গ্রন্থটা হচ্ছে সাহিত্য দর্পণ। তিনি এই গ্রন্থে কিন্তু বাক্যের সংজ্ঞাটা দিয়েছেন। কি বলেছেন তিনি গ্রন্থে? না বাক্যং, বাক্যং স্যাৎ যোগ্যতা, যোগ্যতা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, একটু ভুল হলো, দাঁড়াও, আকাঙ্ক্ষা বানানটা একটু ভুল হয়েছে, যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত যুক্ত পদচয়, পদচয়।
তাহলে বিশ্বনাথ কবিরাজ মহাশয় তার সাহিত্য দর্পণ গ্রন্থে কি বললেন? তিনি বাক্যের একটা সংজ্ঞা দিলেন সংস্কৃত ভাষায়। তিনি কি বললেন না, বাক্যাং স্যাৎ যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত পদচ্চয়। অর্থাৎ যে পদগুলো নিয়ে বাক্য গঠিত হবে তার মধ্যে যদি যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি থাকে তাহলেই কিন্তু সেটা সঠিক বাক্য হবে। যদি এই তিনটের মধ্যে কোনো একটা না থাকে, কোনো একটা, তাহলে কিন্তু তাকে আমরা বাক্য বলতে পারবো না। তাহলে বাক্যর ব্যাপারটা আমাদের পরিষ্কারভাবে জানতে হলে আমাদের এগুলোকেও জানতে হবে, যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, তাই তো? তাহলে আমরা একে একে জেনে নিচ্ছি। যোগ্যতাটা কি বলতো? যোগ্যতাটা কি? দেখো, যোগ্যতা কথার অর্থ হচ্ছে উপযুক্ততা। উপযুক্ততা। যোগ্যতা কথার অর্থ কি? যোগ্যতা কথার অর্থ হচ্ছে উপযুক্ততা। ধরে নাও আমি বললাম যে মাছ মাঠে সাঁতার কাটছে। সাঁতার কাটছে। আমি বললাম মাছ মাঠে সাঁতার কাটছে। দেখো, তুমি একটু ভেবে দেখো, সাধারণ জ্ঞানে দেখো, সবাই এটা জানে। ছোট একটা বাচ্চাকে জিজ্ঞেস করবে, সেও কিন্তু বলে দিতে পারবে যে মাছ মাঠে সাঁতার কাটে না। কোথায় সাঁতার কাটে না? জলে সাঁতার কাটে, নদীতে, পুকুরে, ঠিক আছে? তো আমি লিখেছি মাঠে সাঁতার কাটে। দেখো এই যে মাছের কি যোগ্যতা আছে যে মাঠে সাঁতার কাটবে, এরকম যোগ্যতা কি আছে মাছের? নিশ্চয়ই নেই। তাহলে আমি এখানে মাঠে শব্দটা লিখে কিন্তু একেবারে বড় ভুল করে ফেলেছি। এটাকে কিন্তু আমি এই শব্দটার জন্য আর বাক্য বলতে পারছি না। তাহলে যখন দেখবে এইরকম কোনো অদ্ভুত ব্যাপার যেটা বাস্তব অভিজ্ঞতার সাথে তোমার মিলছে না, তখন সেটা কিন্তু বাক্য হবে না। আর সেখানে কার অভাব বলো তো? যোগ্যতার অভাব। আর এটা যে বাক্য হয়নি, মাছ মাঠে সাঁতার কাটছে বা কাটে, এখানে এটাকে বাক্য বলতে পারলাম না আমরা। দেখো, এখানে পদ রয়েছে, পাশাপাশি বসেছে, তবুও একে কিন্তু আমরা বাক্য বলতে পারলাম না। এর কারণ কিন্তু একটাই, যে এইখানে যোগ্যতার অভাব। মাছের কিন্তু যোগ্যতা নেই যে মাঠে সাঁতার কাটবে। আমরা বাস্তব অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি ব্যাপারটা। কিন্তু এখানে যদি বলতাম জলে সাঁতার কাটে, তাহলে এটা কিন্তু বাক্য হতো। মাঠের জন্য এটা বাক্য হলো না। তাহলে এই প্রথম বাক্যটা যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে, মাছ মাঠে সাঁতার কাটে, এখানে কিসের অভাব রয়েছে? এখানে যোগ্যতার অভাব রয়েছে। বুঝতে পারলে? আরেকটা উদাহরণ দেখো, এটা তো বাস্তব অভিজ্ঞতা দিয়ে বুঝলে ব্যাপারটা। কি দিয়ে? বাস্তব অভিজ্ঞতা। এটা বুঝলে বাস্তব অভিজ্ঞতা দিয়ে। আরেকটা জিনিস দিয়ে তুমি বুঝতে পারবে যে এখানে করে যোগ্যতা আছে কি নেই বাক্যটার মধ্যে। কি বলতো? প্রকৃত সত্য। কি? প্রকৃত সত্য। দেখো, আমরা জানি যে সূর্য কোন দিকে ওঠে বলতো? সূর্য পশ্চিম দিকে ওঠে। পশ্চিম দিকে ওঠে। আমাদের জানার সাথে মিললো? দেখো, আমরা জানি যে সূর্য সবসময় কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। কি হবে? পূর্ব দিকে ওঠে। কিন্তু এখানে আমি লিখে দিয়েছি কি বলতো? পশ্চিম দিকে ওঠে। তাহলে এটা কি প্রকৃত সত্য? প্রকৃত সত্য যে ব্যাপারটা, সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, কিন্তু এখানে রয়েছে পশ্চিম দিকে। তাহলে প্রকৃত সত্য যে আছে না, তার কিন্তু এ বিরোধিতা করে ফেলেছে। তাহলে এটারও কিন্তু, সূর্যেরও কিন্তু যোগ্যতা নেই যে পশ্চিম দিকে উঠবে। ও কোন দিকে উঠতে হবে? ওকে ওকে কিন্তু পূর্ব দিকে উঠতে হবে। কিন্তু
বাক্যে লেখা আছে পশ্চিম, তাহলে এখানে কিসের অভাব? এখানে আবার সেই যোগ্যতার অভাব। দেখো এবার আমরা আকাঙ্ক্ষাটা জেনে নেব। দেখো আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা শব্দটার দ্বারাই তোমরা বুঝতে পারছো কি বলতো? মনের ইচ্ছা। আকাঙ্ক্ষা মানে কি? মনের ইচ্ছা, মনের ইচ্ছা। এই ইচ্ছাটাই কিন্তু আকাঙ্ক্ষা। যদি বাক্যটা, কোনো একটা বাক্য আমি বললাম, তুমি পুরোটাই বুঝে গেলে, আর কোনো তোমার মধ্যে জানার ইচ্ছা থাকলো না, তাহলে আকাঙ্ক্ষা আছে বাক্যটার মধ্যে। কিন্তু যদি মনের ইচ্ছা পূর্ণ না হয়, আরো কিছু জানার ইচ্ছা থেকে যায়, তাহলে সেখানে কি হবে? আকাঙ্ক্ষার অভাব। যেমন আমি বললাম আমি মাঠে গিয়ে, তারপর ডট ডট, আর কিছু নেই। তাহলে দেখো আমি মাঠে গিয়ে, তারপর কি করব মাঠে গিয়ে? তোমার প্রশ্ন কিন্তু অলরেডি চলে আসবে। তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি মাঠে গিয়ে কি করবেন? মাঠে গিয়ে তারপর, এই যে তোমার জানার ইচ্ছা থেকেই যাচ্ছে। যদি এইরকম মনের ইচ্ছা, জানার ইচ্ছা তোমার থেকেই যায় না, তাহলে সেখানে হবে কিসের অভাব বলো তো? আকাঙ্ক্ষার অভাব। তা এইরকম বাক্য যদি পরীক্ষায় দিয়ে দেওয়া হয়, তারপর বলে এই বাক্যটাতে কিসের অভাব রয়েছে, কি বলবে? আকাঙ্ক্ষার অভাব রয়েছে। দেখো আকাঙ্ক্ষা বানানটা কিন্তু ভালো করে মনে রাখবে, উ কয় মূর্ধন্য যুক্ত আকার। ঠিক আছে? তাহলে আকাঙ্ক্ষা যদি সংজ্ঞা আসে পরীক্ষায়, কি লিখবে? লিখবে যে বক্তার কোনো বক্তব্য, বক্তার কোনো বক্তব্য। দেখো আমি বক্তা, আমি কিন্তু এইটুকু বক্তব্য রেখেছি, আমি মাঠে গিয়ে। ঠিক আছে? তাহলে বক্তার কোনো বক্তব্য সম্পূর্ণ, সম্পূর্ণরূপে জানার জন্য, জানার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা, তুমি কিন্তু শ্রোতা এখন, শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা, ঠিক আছে? শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা তা পূর্ণ করে, তা পূর্ণ করে যে পদ সমষ্টি, তা পূর্ণ করে যে পদ সমষ্টি, তাকে বলবে আকাঙ্ক্ষা। বুঝতে পারলে? বক্তার কোনো বক্তব্য, এই যে বক্তব্য, সম্পূর্ণরূপে জানার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা, দেখো এখনো সম্পূর্ণ হয়নি, তোমার জানার ইচ্ছা আছে, তো বক্তা শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা তা পূর্ণ করে যে পদ সমষ্টি। দেখো এখানে যদি আমি লিখি, আর একটু লিখে দিই, যে আমি মাঠে গিয়ে ফুটবল খেলবো, ফুটবল খেলবো। তাহলে দেখো আর কিন্তু তোমার মনে জানার কোনো ইচ্ছা নেই, বুঝে গেছো বাক্যটা যে আমি কি করব মাঠে গিয়ে। তাহলে দেখো এইটুকুটা আমি না যদি লিখি, এইটুকুটা লিখলাম বলে তোমার মনের ইচ্ছেটা কিন্তু শেষ হলো, জানার ইচ্ছেটা। তাহলে এই যে পূর্ণ হয়ে গেল, তাহলে পূর্ণ করলো যে পদ সমষ্টি, তাকে কি বলবে? আকাঙ্ক্ষা। আর যদি এইটুকু না দিই, এখানে বাক্য শেষ করে দিই আমি মাঠে গিয়ে, তাহলে কিসের অভাব থেকে যাবে বাক্যটার মধ্যে? আকাঙ্ক্ষার অভাব কিন্তু থেকে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? আকাঙ্ক্ষা ব্যাপারটা। তারপরে দেখো আর একটা রয়েছে আসক্তি। আসক্তিটা কি বলতো? আসক্তি কথার অর্থ কি? আসক্তি কথার অর্থ, এই যে আসক্তি, আসক্তি কথার অর্থ হচ্ছে নৈকট্য, নৈকট্য বা মিলন। ঠিক আছে? নৈকট্য বা মিলন, এই আসক্তি কথার অর্থ কিন্তু নৈকট্য বা মিলন। দেখো পদ নিয়েই তো বাক্য গঠিত হচ্ছে, তাহলে যে পদ সমষ্টির দ্বারা বাক্য গঠিত হচ্ছে, সেই পদ সমষ্টিগুলোকে যথাযথভাবে সাজানো, বিন্যাস করাটাকেই কিন্তু বলা হয় আসক্তি। আমি ধরে নাও, আমি বললাম যে
আমি সুমনকে একটি বই দিলাম। আমি সুমনকে একটি বই দিলাম। দেখো এখানে তুমি কিন্তু বুঝতে অসুবিধাই নেই, সুন্দরভাবে বুঝে গেলে। এখানে তোমার মনে কোনো জিজ্ঞাসাও নেই, এটা বাক্যর মধ্যে যে কোনো রকম যোগ্যতার অভাব আছে এরকমও নেই, আকাঙ্ক্ষাও জানার ইচ্ছাও নেই। আর ওই দুটো তো হয়ে গেছে আগেই। এবার আসক্তির ব্যাপারটা যেটা, দেখো আমি সুমনকে একটি বই দিলাম, এখানেও দেখো পদগুলো সাজানোর যে ব্যাপারটা, আমি সুমনকে একটি বই দিলাম, এই সাজানোর মধ্যে কোথাও ভুল দেখতে পাচ্ছ? না, এখানে কোনো ভুল নেই। দেখো এটা একেবারে আসক্তিযুক্ত বাক্য। কিন্তু কখন আসক্তিহীন হয়ে যাবে বলো তো? যখন আমি এগুলোকে ওলট পালট করে দেব। হয়তো বলে দিলাম প্রথমে দিলাম, কি বললাম প্রথমে? দিলাম। তারপর হয়তো বলে দিলাম একটি, তারপর হয়তো বললাম বই, তারপরে বললাম হয়তো সুমনকে দিলাম একটি বই সুমনকে। দেখো আমি উলট পালট করে দিলাম। কিন্তু দেখো বাক্য গঠনের নিয়ম অনুসারে, কিন্তু বাংলা বাক্য গঠনের নিয়ম অনুসারে প্রথমে কি থাকবে বলো তো? প্রথমে থাকবে কর্তা, তারপরে থাকবে কর্ম, তারপর থাকবে ক্রিয়া। দেখো এইভাবে থাকবে বাংলা বাক্য। আর ইংরেজি বাক্যর ক্ষেত্রে এটা ওলট পালট হয়ে যায়, প্রথমে ক্রিয়া আর এই কর্মটা চলে যায় শেষে। কিন্তু আমরা এখন বাংলা শিখছি, তো বাংলা বাক্য গঠনটাই নিয়মটাই জানবো। দেখো প্রথমে থাকবে কর্তা, তো এখানে দেখো কর্তা ছিল, যার সম্বন্ধে কথা বলা হয় সেই তো উদ্দেশ্য বা কর্তা। এই যে দেখো প্রথমে ছিল, তারপর দেখো ওগুলো কর্ম ছিল সুমনকে বই, কর্ম দেখো তারপরে ছিল, এবং ক্রিয়া সবশেষে ছিল দিলাম। কিন্তু এই বাক্যতে দেখো তো কর্তা প্রথমে আছে, প্রথমে দেখো দিলাম চলে এসেছে, মানে ক্রিয়া চলে এসেছে, দেওয়া মানে কাজ করা, প্রথমে ক্রিয়া চলে এসেছে। তো দেখো প্রথমেই তো বাক্য গোলমাল করে দিয়েছে। বাংলা বাক্যর নিয়ম অনুসারে কি হয়েছে? এটা হয়নি। তাহলে এই বাক্যটাই, এই নিচের বাক্যটাই কিসের অভাব বলো তো? আসক্তির অভাব। ওপরের বাক্যটাই কোনো অভাব নেই, একেবারে পূর্ণাঙ্গ বাক্য। কিন্তু নিচের বাক্যটাই কিসের অভাব দেখলাম এখানে? আসক্তির অভাব। বুঝতে পারলে? এটা কিন্তু আসক্তি বলবে না কখনো, শক্তি কিন্তু নয়, ঠিক আছে? শক্তি কিন্তু নয়। এখানে কয়ে তয়ে কিন্তু হবে না, এখানে কি হবে বলো তো? তয়ে তয়ে, আ দন্তাস তয়ে তয়ে হ্রস্বী। বানানটা কিন্তু ঠিক করে মনে রাখবে, আসক্তি। তাহলে কাকে বলে কি বলতো? আসক্তি যদি কাকে বলে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, তাহলে কি লিখবে? তাহলে যে সব পদের সমন্বয়ে, যে সমস্ত পদগুলির সমন্বয়ে বাক্য গঠিত হবে তাদের যথাযথ বিন্যাসকেই বলা হয়। এই যে নৈকট্য, নিকট, তাদের কিভাবে মিলন ঘটাবে, একটার পর একটা সাজানো, এই যে সাজানোটা যদি ওলট পালট হয়ে যায় বাংলা বাক্যের নিয়ম অনুসারে, যে কর্তা কর্ম ক্রিয়া, তা না হয়ে যদি অন্যরকম হয়ে যায়, তাহলে সেখানে কিসের অভাব হবে? আসক্তির অভাব হবে। তাহলে দেখো আমরা কিন্তু যদি বাক্য গঠনের যে নিয়ম তিনটা শিখলে তো, আমি উদাহরণ লিখছি, আমি উদাহরণ লিখবো, তোমরা কিন্তু বলবে কোন বাক্যে কিসের অভাব রয়েছে। গরু আকাশে ঘাস খায়, আকাশে ঘাস খায়, গরু আকাশে ঘাস খায়। দেখো এখানে এই বাক্যটাতে কিসের অভাব দেখো তো? নিশ্চয় যোগ্যতার অভাব। দেখো গরু কি আকাশে ঘাস খায়? গরুর যোগ্যতা আছে যে আকাশে ঘাস খাবে? গরু মাঠে ঘাস খায়। তাহলে এখানে মাঠে হলে ঠিক হতো, মাঠে নেই, তাহলে এটা কিসের অভাব? না, যোগ্যতার অভাব। কিসের অভাব? যোগ্যতার অভাব। বুঝতে পারলে? আরো দুটো বাক্য আমি দিই, দেখি তোমরা পারো কিনা।
দেখো এবার আমি 3টে উদাহরণ লিখব। এই যে যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, এই 3টে বাক্যের মধ্যে কোন বাক্যে কিসের অভাব আছে এটা কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমি প্রথমে 1 নম্বর লিখছি, গরু আকাশে ঘাস খায়। দ্বিতীয় দেখো, আমি আমি বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে, তারপর আর কিছু না। তারপর 3 নম্বর দেখো, দিল সে চিঠি আমাকে। হয়ে গেল 3টে বাক্য। এখন তোমরা বলবে যে এই 3টা বাক্যে, ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এই 3টা বাক্যে কোন বাক্যে কিসের অভাব রয়েছে। দেখো আমি বলে দিই তোমাদের, এখানে দেখো গরু আকাশে ঘাস খায়, 1 নম্বর যেটা লিখেছি। কিন্তু দেখো গরু কি আকাশে ঘাস খায়? বাস্তব অভিজ্ঞতা দিয়েই তো বুঝতে পারছো, গরু কোথায় ঘাস খায়? মাঠে খায়, আকাশে তো খায় না। তাহলে এখানে আকাশে লিখে দিয়েছি, আমি ভুল করেছি। তাহলে এই বাক্যটাতে কিসের অভাব বলো তো? যোগ্যতার অভাব। কারণ গরুর যোগ্যতা নেই যে আকাশে ঘাস খাবে। কোথায় ঘাস খায়? মাঠে খায়। তারপরে 2 নম্বর দেখো, আমি বিদ্যালয়ে গিয়ে ডট ডট। আরে তুমি তো জানতেই পারলে না আমি বিদ্যালয়ে গিয়ে কি করব। তোমার তো মনের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই বাক্যে কিসের অভাব রয়েছে? আকাঙ্ক্ষার অভাব রয়েছে। তারপরে 3 নম্বর দেখো, দিল সে চিঠি আমাকে। দেখো বাক্য যে সাজানোর কৌশল বা গঠন একটু আগে আমি বললাম, কর্তা কর্ম ক্রিয়া সেই অনুসারে কি সাজানো আছে? প্রথমেই তো দিল চলে এসেছে, ক্রিয়া। তাহলে এই বাক্যে কিসের অভাব রয়েছে? আসক্তির অভাব রয়েছে। বুঝতে